সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয়ে কর্মসূচি নির্ধারণ ও সতর্কতা। কর্মসূচি নির্ধারণ ও সতর্কতা। রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করছে, নির্ধারণ করছে এবং পালন করছে, সেই ক্ষেত্রে সতর্কতার কথা বলা হয়েছে। গতকাল এনসিপি গোপালগঞ্জে কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচিকে ঘিরে অনেক ঘটনা ঘটেছে। 4 জন মানুষের মৃত্যু হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এর প্রতিবাদ জানিয়েছে, বিবৃতি দিয়েছে, অ্যানালিসিস করছে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে বলা হয়েছে যে কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে, না হলে আগামী নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন শেখ রোকন, সাংবাদিক ও কলামিস্ট, সহযোগী সম্পাদক দৈনিক সমকাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জোনায়েদ সাকি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা কর্মসূচি হলো গোপালগঞ্জে, অনেক আলোচনা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। তার পরবর্তীতে আফটার ইফেক্ট কারফিউ দিতে হয়েছে, রাজনৈতিক দলগুলো কথা বলেছে। আওয়ামী লীগের ফিরে আসার কথা কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের জেলা কেউ কেউ ঘোষণা করছে গোপালগঞ্জকে। স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে এত বড় ঘটনা গোপালগঞ্জে ঘটবে গোয়েন্দা তথ্য ছিল না। তাহলে ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। দেখুন, গতকাল তো 16ই জুলাই এবং এই যে ঐতিহাসিক 24-এর গণ-অভ্যুত্থান, সেটা যদি বলেন যে এক অর্থে মানে একটা পুরো মানুষের মধ্যে টার্নিং পয়েন্ট ছিল। ক্ষোভ, বিক্ষোভ তো তুষের আগুনের মতো জ্বলছিল এবং 7ই জানুয়ারির মতো একটা আবারও আমি ফালতু মানে ভয়াবহ একটা নির্বাচন আমরা দেখলাম। সেরকম একটা পরে মানুষ যখন ক্ষুব্ধ এবং নানা দিক থেকে হতাশ, তখন পুরো মানুষকে যাকে বলে যে একটা মানে বারুদের স্তূপ হয়েছিল, সেইখানে একটা স্ফুলিঙ্গের মতো দেখা দিয়েছিল আবু সাঈদের এই বীরত্ব গাথা। তো সেই জায়গা থেকে ধরেন গতকাল বাংলাদেশের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আবু সাঈদ একটা নতুন উচ্চতা তৈরি করেছেন যে সমষ্টির প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগোষ্ঠীর প্রয়োজনে, নিজের কওমের প্রয়োজনে মানে জীবন উৎসর্গ করাটা কতটা মানে এবং করা কখনো জরুরি হয়ে পড়ে, এবং সেই কাজটা করতে তিনি যে এগিয়ে এসে যে মহত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন, মানে একজন মানুষের জীবনের চাইতে মহত্তম কিছু হতে পারে না। সেইটা আসলে ওই জায়গাটা আমাদের নানাভাবে পালন করা দরকার। কেবল আবু সাঈদকে শ্রদ্ধা জানিয়ে নয়, মানে পুরো বিষয়টাকে আমাদের দেশের মানুষের মধ্যে, বিশেষত তরুণদের মধ্যে ওই জায়গাটা তৈরি করা যে আমাদের সমাজ, সমষ্টি, দেশ এই এবং সেইটার প্রয়োজনীয় রাজনীতি প্রতিষ্ঠান, পুরো ব্যাপারটাই যে জনগণের জন্য করতে হবে এবং সেইটার জন্য ওইভাবে জীবন দেওয়ার মতো মানে জায়গাতেও যাওয়ার প্রয়োজন হতে পারে, এবং সেইটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আমাদের ইতিহাসে তো অনেক লড়াই আছে গৌরবোজ্জ্বল, কিন্তু আবু সাঈদ আরেকটা মাইল ফলক তৈরি করেছেন। তো ওই রকম একটা দিন আমরা উদযাপন করেছি, আমরা শ্রদ্ধা জানিয়েছি। সেই দিনেই এনসিপি একটা কর্মসূচি নিয়েছিল তারা গোপালগঞ্জে। আমরা সেখানে দেখলাম যে হামলা হলো, এবং প্রথম দফা হামলার পরে আবার যখন সমাবেশ হলো, তারপরে আবার তাদেরকে হামলা করা হলো। এইটা একটা জায়গা যে হামলাকারীরা, এটা পরিষ্কার যে কারা, পতিত ফ্যাসিস্টদেরই তারা পেটোয়া বাহিনী, এবং তারা এখানে এসে হামলা করছে। তো আমরা হামলার তো নিন্দা জানাতেই হবে, এই হামলাকারীদের অবিলম্বে আমরা গ্রেফতার এবং বিচারের আওতায় দেখতে চাই। কিন্তু এটা ঘটতে পারলো কিভাবে? যারা পালিয়ে বেড়াচ্ছে তারা এসে এখন পেশি শক্তি দেখাচ্ছে, গুলি করছে, মানুষ নিহত হচ্ছে। 4 জন মানুষ মারা গেল। মানুষের মৃত্যু তো কোনো ইয়ের বিষয় না, মানে এটা প্রত্যেকটা মানুষের জীবন মূল্যবান, এবং সেই জীবনকে সুরক্ষা দেওয়ার জন্যই রাষ্ট্র।
রাষ্ট্র তার নাগরিকদের মানে মর্যাদা, তার জীবন হেফাজত করতে পারবে, সেই জায়গাটা আমরা রাষ্ট্রটাকে ওই জায়গায় নিয়ে যেতে চাইতো। সেই কারণে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম। আমার মনে হয় আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে কথা বলেছি, কিন্তু এখন প্রতি মুহূর্তে আরও কথা যোগ করছি। সেটা একটা হচ্ছে গ্রাউন্ড আছে যে ন্যায় বিচার আমরা চেয়েছিলাম সেই ন্যায় বিচারের প্রক্রিয়াটা কিন্তু খুবই ধীর গতির এবং অনেক ক্ষেত্রেই যাকে বলে অপর্যাপ্ত। ধরুন এই কারা আমাদের 1600-র উপরে আমাদের ছাত্র, যুব, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, এই যে শাহাদাতের তালিকা, আপনি যদি এদেরকে যে হত্যা করলো, কারা হত্যা করলো? মানে আপনি কোনো এক জায়গায় 300 লোক 400 লোক মানে মামলা দিয়ে দিলেন, এটা তো তার মানে হচ্ছে আপনি পুরনো কায়দায় চালাচ্ছেন। এই মামলা টিকবে কি না এবং এরকম আনআইডেন্টিফাইড অনেক লোককে এরকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এইসব নানান কথা যুক্ত হয়ে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে খুনিরা তারা বুঝেছে যে জিনিসটা পুরনো প্রক্রিয়ায় চলছে, সো তারা এগুলোতে আর কেয়ার করে না। কিন্তু যদি আমরা, এটা কি খুব অসম্ভব কিছু ছিল? সমস্ত পুলিশ ফোর্স, অন্যান্য প্রতিষ্ঠান যদি 1 বছর সময় গেল, এই 1600 খুন, মানে আমি খুব খুশি হয়েছিলাম যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বিশেষভাবে, বিশেষ সহকারী হিসেবে সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, একবার তিনি বলছেন যে প্রতিটি খুনের ক্ষেত্রেই আলাদা আলাদা মামলা এবং এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন তারা করতে আগ্রহী। তো এটা কথাটা তো খুব ভালো এবং সেইটাই তাদের মানে জোর লাগিয়ে করা হচ্ছে। সমস্ত ফোর্সেস, আমাদের প্রধান প্রায়োরিটি কাজগুলিতে তো আমার সবচেয়ে সামর্থ্যটা যুক্ত হবে। অন্য কাজগুলো যদি আমি রুটিন ওয়ারিও করতে পারি, কিন্তু যেগুলো অগ্রাধিকার কাজ সেগুলোকে যদি আমি ভালো মতো সম্পন্ন করতে পারি, তাহলে আমরা যেখানে পৌঁছাতে চাচ্ছি সেখানে পৌঁছাতে পারবো। এই যে জায়গাটা, যে প্রতিটি কেস ইনভেস্টিগেট করা এবং কারা আসলে এর জন্য পারপেট্রেটর, তাদেরকে মানে অবশ্যই বাস্তবায়নকারী থেকে নির্দেশদাতা পর্যন্ত, এবং এইটাকে আমরা যদি করতে পারতাম তাহলে মানুষও দেখতো যে না, একেবারে পিন পয়েন্টের যারা এটার সাথে জড়িত তারাই এটার দ্বারা ইয়ে হচ্ছে, যেন তেন প্রকারে কাউকে হাজির করা হচ্ছে না। হ্যাঁ, রাজনৈতিকভাবে যারা আওয়ামী লীগের সমর্থন জুগিয়েছে তাদের ব্যাপারে কি করা হবে, কিংবা যারা এই ধরনের হত্যার সময় উস্কানি এবং জাস্টিফাই করেছে তাদেরকে কি প্রক্রিয়া আপনি আনবেন, সেটা একটা হিসাব। কিন্তু একেবারে সরাসরি খুনটি যে করেছে এবং যারা নির্দেশ দিয়েছেন তাদেরকে এটার জন্য লায়াবল করতে হবে, এবং সেটা যদি খুবই নিখুঁতভাবে করা হতো, আমি কথাটা একটু বাড়ালাম আজকে, যে তাহলে কিন্তু প্রত্যেকেই টের পেত যে আমাদের মানে কোনো রেহাই পাওয়ার সুযোগ। আমি একটু শেষ করি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ফলে পুরনো কায়দা অব্যাহত থাকার ফলে আমার মনে হচ্ছে যে এরা আবার তাদের পেশি বাহু দেখাচ্ছে এবং গুলি করছে, হত্যা করছে, আবারও লাশের রাজনীতি, খুনের রাজনীতিতে তারা মেতে উঠেছে। এইটা একটা ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং, আপনি যেটাতে আসলেন আমি পরে আবার বলবো, যে গোয়েন্দা তথ্যের অভাব, পুলিশের ফেইলিয়ার। তো পুলিশ সহযোগিতা করছে না, আমাদের মাননীয় 2 উপদেষ্টা গতকাল বললেন। আচ্ছা, পুলিশ সহযোগিতা করছে না, 1 বছর ধরে পুলিশ এই সহযোগিতা না করার আপনার জবাবদিহিটা কি? অর্থাৎ এই যে যারা যারা সহযোগিতা করে না, যারা দায়িত্ব পালন করে না, তারা কি ধরনের জবাবদিহির মুখোমুখি হয়েছেন? তাদের কি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিংবা তাদেরকে কি মানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? তারা যে দায়িত্ব পালন করছেন না, গভর্নমেন্টের ট্যাক্সের পয়সায়, মানে জনগণের ট্যাক্সের পয়সায় গভর্নমেন্টের বেতন নিচ্ছেন এবং তারা দায়িত্ব পালন করছেন না, তারা স্যাবোটাজ করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করছেন, রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলছেন, দেশের অর্থনীতি এবং মানুষের জীবন হুমকির মধ্যে ফেলছেন। ইজ ইট এ জোক? জি, আসবো আপনার কাছে। শেখ রোকন, আপনার কাছ থেকে একটু শুনে আছি, জুনায়েদ সাকি তো অনেকগুলো বিষয় তুলে ধরলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে। গতকালের এই ঘটনাটি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন 4 জন মানুষের মৃত্যু। একজন মানুষের জীবনের মূল্য তো কোনো কিছু দিয়েই পূরণ হয় না। মানে যে কোনো মৃত্যুই, সেটা যেই হোক, যে কোনো মৃত্যুই হচ্ছে শোকের এবং দুর্ভাগ্যজনক। এবং এইটা এমন দিনে ঘটলো যে 16 জুলাই, যেদিন আবু সাইদ নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন রংপুরে। আবু সাইদ এবং এই যে 1500-1600 মানুষ যে জীবন দিল গণ অভ্যুত্থানের জন্য, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশটা হবে রংপুর এবং গোপালগঞ্জের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, নাগরিকে ধর্ম, বর্ণ, আঞ্চলিকতা এসব থাকবে না। দুর্ভাগ্য হচ্ছে যে ওই 16 তারিখে গোপালগঞ্জে আমরা 4 জন নিহত হলো। তো
তো এইটা একটা জুলাই গণ অভ্যুত্থানের দিক থেকে দেখলে এটা দুর্ভাগ্যজনক যে আমরা ভেবেছিলাম যে 2024 সালের 5 আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আর হবে না। বাংলাদেশ পার হয়ে আসবে, সেখানে আইনের শাসন থাকবে এবং সবার মত প্রকাশের অধিকার থাকবে। এনসিপি গোপালগঞ্জে অবশ্যই জনসভা আহ্বান করতে পারে, পদযাত্রা করতে পারে, মার্চও করতে পারে, এইটা তাদের নাগরিক অধিকার। কিন্তু আমরা দেখলাম যে গত 1 বছরে আওয়ামী লীগের যেখানে অনুশোচনা উপলব্ধি হওয়ার কথা ছিল, সেইটা গোপালগঞ্জে তারা এটা প্রতিরোধ করেছে। যেটা তার মানে অন্যের যে নাগরিক এবং সাংবিধানিক অধিকার, সেইটাকে তারা বন্ধ করতে চেয়েছে, প্রতিবাদ তারা এটা চায়নি, সেটা একটা করেছে। কিন্তু একই সঙ্গে আমাদের ভাবতে হবে এটা যে এই যে 4 জন প্রাণ হারিয়েছে, তো তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে প্রায় প্রাথমিকভাবে যতদূর দেখা যাচ্ছে। তো এইটা আমরা চাইনি, আমরা চেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে, তার জীবনের মূল্য থাকবে, বেঁচে থাকবার অধিকার থাকবে। সেটা হয়নি, সেটা দুর্ভাগ্যজনক। তৃতীয়ত যে বিষয়টা আমার মনে হয় যে এনসিপির দিক থেকেও রাজনৈতিক প্রজ্ঞা আরও প্রদর্শনের ব্যাপার ছিল। সেটা এই কারণে যে আপনি দেখবেন যে এই রংপুর থেকে শুরু হলো, এটা ঠিক আছে, কিন্তু 16 তারিখটা কেউ কেউ বলছেন যে এইটা 16 তারিখের প্রোগ্রামটা রংপুরে হলে ভালো হতো, আবু সাইদের ওখানে, সেটা গোপালগঞ্জে হলো। আবার গোটা দেশে যখন পদযাত্রা বলা হলো, গোপালগঞ্জে গিয়ে বলা হলো যে এইটা মার্চ টু গোপালগঞ্জ। তো এইটা গোপালগঞ্জের যে লোকজন আছে বা আওয়ামী লীগের যারা সমর্থক আছে, তাদের জন্য হয়তো এটা একটা উস্কানি হিসেবে সামনে এসছে। একই সঙ্গে আপনি দেখবেন যে এনসিপির যারা সমর্থক নেতাকর্মীদেরও কেউ কেউ যারা সামাজিক মাধ্যমে সক্রিয়, তারা আরও নানা রকম উস্কানিমূলক বিষয় ফেসবুকে লিখেছেন। সেইটা এনসিপির দিক থেকে আমার মনে হয় যে সতর্ক থাকার ব্যাপার ছিল, যে এটা একটা স্পর্শকাতর এলাকা রাজনৈতিকভাবে, সেখানে বাড়তি সতর্কতাটা জরুরি। প্রশাসনের দিক থেকে যেটা করা উচিত ছিল যে আরও গোয়েন্দা তথ্য দেওয়া উচিত ছিল, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না। এটা প্রশাসনের দিক থেকে, পুলিশ প্রশাসন যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের থেকে অসহযোগিতা হতে পারে, সাকিব ভাই যেমন বলছেন যে স্যাবোটেজ হতে পারে। আবার একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতারও এটা প্রমাণ যে তারা এরকম একটা স্পর্শকাতর এলাকায় একটা সংবেদনশীল কর্মসূচির ব্যাপারে তারা যথেষ্ট সতর্কতা এবং দক্ষতার পরিচয় দিতে পারেনি। এর নেট ফলটা হচ্ছে যে আমাদের 4টা প্রাণ হারাতে হয়েছে, অনেকগুলো মানুষকে আহত হতে হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীরও কেউ কেউ আহত হয়েছে, কারণ পাল্টা হামলা সেখানকার স্থানীয় যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং অধিবাসী ছিল তাদের দিক থেকে ছিল। এখন যেটা করতে হবে, এই গোপালগঞ্জের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষাটা হচ্ছে যে নাগরিকই প্রাণ হারাক তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনকে, যারা অন্তর্বর্তী সরকারের অপেক্ষাকৃত ঘনিষ্ঠ রাজনৈতিক দল এনসিপির মতো, তাদেরকে, বিএনপি, জামায়াতের মতো, সাকিব ভাইদের মতো অন্য রাজনৈতিক দলগুলোকে একটা সতর্ক থাকতে হবে এই ধরনের পরিস্থিতিতে যেন আমাদের নাগরিকদের প্রাণহানি না হয়, যাতে এতে কোনো তৃতীয় পক্ষ ঘোলা জলে মাছ শিকারের জন্য নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি না করে, যাতে করে এইটা নিয়ে আওয়ামী লীগের যারা অপরাধী, গণ অভ্যুত্থানের আগে এবং পরে যারা নানা অপরাধ করেছে, তারা যাতে ফেরার পথ প্রশস্ত না হয়। আওয়ামী লীগ নিঃসন্দেহে একটা বড় রাজনৈতিক দল, তার একটা বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে ঐতিহাসিকভাবে, এবং আর্থসামাজিকভাবে তারা এখনও শক্তিশালী, তাদের অধিকার নিশ্চয়ই রয়েছে। কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত যদি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য না থাকে, আপনি খেয়াল করে দেখবেন যে গোপালগঞ্জে বিএনপি, জামায়াত তাদের ভোট আছে খানিকটা এনসিপির চেয়ে তুলনায়, কিন্তু তারা দৃশ্যত স্পষ্টত তারা নিউট্রাল ছিল, তারা এটা কোনো পক্ষে যায় নাই। যদি গণ অভ্যুত্থানের ঐক্যটা আগের মতো থাকতো, গত জুলাইয়ের মতো 24 সালের, তাহলে আমার ধারণা যে এতটা হুমকির মুখে এনসিপি গোপালগঞ্জে গিয়ে পড়তো না। ফলে এই ঐক্যটা ধরে রাখতে হবে। বাংলাদেশকে গণতন্ত্রের এই কর্মসূচি তো এনসিপিরই ছিল, অন্য অন্য রাজনৈতিক দল তো এই কর্মসূচির সাথে নেই। সেটা নাই, কিন্তু এনসিপিতে যারা আছেন তারা তো আমাদের গণ অভ্যুত্থানের ছাত্র নেতারাই, তারাই এই দলটা গঠন করেছেন। তারা
আমাদের সবার নাগরিকদের রাজনৈতিক সবাই দলগুলোর না। খুব পছন্দের মানুষ, তারা একসঙ্গে সব কাঁধে কাঁধ সব মিলিয়ে, ছাত্র নেতা না, মানে সবাই না, সবাই না, একটা অংশ, বেশি অংশ, উল্লেখযোগ্য অংশ। উল্লেখযোগ্য অংশ তারা আসছে। ফলে গত জুলাইতে, আগস্টে, সেপ্টেম্বরে, ফেব্রুয়ারিতে এনসিপি গঠন হওয়ার আগ পর্যন্ত তাদের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সমঝোতা ছিল, ঐক্য ছিল, ঘনিষ্ঠতা ছিল, সেটা তো ভঙ্গ হয়েছে। সেই তারা পরস্পরকে সহযোগিতা করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। এখন সেটা ধরে রাখতে হবে এবং এইটা খুব সহজ। আমরা যখন ঐক্য থাকবে না, তখন তৃতীয় পক্ষ ঘোলা জলের মাছ শিকারীদের জন্য সহজ হয়। জি, আপনাকে ধন্যবাদ। জোনায়েদ সাকি, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে বলা হয়েছে নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি মহল। দেখুন, এই কথাটা তার সাথে বলার কি- যুক্তি তার সাথে অনেকগুলো কি জায়গায় কোনো তৈরি মিল আছে? হচ্ছে। জি। যেভাবে ধরুন মিটফোর্ডের ঘটনাটিও আমরা যদি একটু কেউ বিচার বিশ্লেষণ করে, তাহলে এইটা তো নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা তো একটা আমরা দেখলাম, যেটা আমাদের সকলের জন্য একটা খুবই মানে কি বলবো, যে একটা ট্রমার অভিজ্ঞতা। কিন্তু যেভাবে আবার ঘটনাটা ঘটলো, দুদিন আগের ঘটনা প্রকাশিত হলো, দুদিন পরে রেকর্ডেড ভার্সন, একটা ন্যারেটিভ তৈরি হলো, সেই ন্যারেটিভটা খুব দ্রুতই ছড়িয়ে যাওয়া হলো। আবার যারা মারছে তারা গ্রেফতারের অগ্রাধিকারের চাইতে অন্য লোকেরা গ্রেফতার হতে থাকলো রাজনৈতিক পরিচয়ের জায়গা থেকে। তো সেইটা মিলে এই ধরনের প্রশ্ন কিন্তু উত্থাপিত হতেই পারে। এবং এই যে এনসিপির উপরে হামলার যে ঘটনা গোপালগঞ্জে ঘটলো, এবং এর আগে মিটফোর্ডের ঘটনা, এবং এর অনেকগুলো ঘটনা ঘটছে, যেটাতে যেমন ধরুন গতকালকে আমরা যখন রাতে ফিরছিলাম রংপুর থেকে আমাদের কয়েকটা গাড়ি ছিল। তা আমি যে গাড়িটাতে ছিলাম, হঠাৎ করে একটা ইট এসে সেটাতে, আমি যখন যমুনার ব্রিজ মানে মুখী আর কি, যমুনার পশ্চিম ইয়েতে, সে ওই ফুড ভিলেজটা পার হয়ে গেছি, হাটিকুমরুলের ওই রকম একটা হাটিকুমরুল পার হয়ে ওই জায়গাটাতে। তো এখন ধরেন এরকম তো জায়গা আছে, তো পুলিশকে ফোন করা হলো, পুলিশ বলল যে এর আগে আমাদেরকে একটু জানালে আমরা আপনাদের মানে ওখানে একটা প্রোটোকল দেবেন। কিন্তু মানে ওইটা ওনারা জানালেন যে ওই দিনই আরও মানে 3টা গাড়িতে এভাবে হামলা হয়েছে, এবং সেটা হতে পারে যে ডাকাতির উদ্দেশ্যে, অথবা হতে পারে যে টার্গেট, মানে হঠাৎ করে অনেকদিন পর 16ই জুলাই থেকে এটা আবার শুরু হওয়া। তো এগুলো তো পলিটিক্যাল একটা তৎপরতা আছেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরেন আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল মানে ছিল, এবং হয়তো তাদের এখনও অনেক সমর্থক কর্মী তা নিশ্চয়ই আছে, কিন্তু যে নেতৃত্ব আওয়ামী লীগের, তারা তো আসলে মানে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য মানুষ খুন করা, মানে যাকে বলে পাইকারি মানুষ খুন করা, গণহত্যা একটা ঘটানো, এই জায়গায় তারা গিয়েছে। ফলে এই লিডারশিপ কিন্তু রাজনৈতিক জায়গাটা, নৈতিক একটা স্ট্যান্ড যে টু লিড দি একটা দল কিংবা একটা গোষ্ঠীকে, সেটা হারিয়েছেন। এবং তারপরে দ্বিতীয় কাজ যে পুরো পরিবার সমেত পালিয়ে যাওয়া, মানে ব্যাপারটা হচ্ছে যে পুরো পার্টির লোকজনকে বিপদগ্রস্ত করে তারা নিজেরা কিন্তু পরিবারের লোক মেসেজ থেকে আগে পেল, এবং তারা সবাই নিরাপদে চলে যেতে পারলো। এই জায়গাটা তো সমস্ত অর্থেই নৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে তাদের নেতৃত্বকে বড় আকারের প্রশ্নের মুখে ফেলেছে। এখন এই পার্টির ফিউচার কী হবে এটা তাদের নিজেদের লোকরাই ঠিক করবেন নিশ্চয়ই, কিন্তু তাদের দিক থেকেও কিন্তু আচরণটা যদি এই থাকে যে খুনের রাজনীতি, এবং পুরো জুলাইয়ের অভ্যুত্থানকে একটি কী যেন বলে তারা, মানে আজকাল কেউ কেউ বলছে, এবং এটা একটা মানে জুলাইয়ে নাকি কি মানে সন্ত্রাস করে ক্ষমতা দখল করা হয়েছে। তো এইটা যে মানে গুলি করলো তারা, পাইকারি মানুষ মারলো, সাধারণ মানুষ অকাতরে মানে খালি হাতে রাস্তায় ছিল, আর তাদেরকে হেলিকপ্টার থেকে স্নাইপার গান দিয়ে শ্যুট করে করে মারা হলো। না মানে মিথ্যার একটা সীমা পরিসীমা তো থাকে, সেইটুকু জায়গা হারিয়ে ফেলেছে। এবং এইটাকে একটা ষড়যন্ত্র বলে তারা যে প্রচার করতে চাইছে, তার মানে হচ্ছে যে তারা যে ভয়ঙ্কর অন্যায় করে সেটা স্বীকৃতি তো দূরের কথা, পাল্টা ইয়েটা করতে চাইছে। সেইটাকে কিন্তু কোনোভাবে গ্রহণ করা যায় না এই জায়গাটা। ফলে আওয়ামী লীগের লোকজনেরও ডিসাইড করতে হবে যে তারা কি জায়গাতে যাবে। এবং এইটা ওই যে 71 সালেও আমরা দেখেছি, গণহত্যার পরে যারা সহযোগী ছিল সেই সময় জামাত সহ আরও 3টি দল, এবং আমরা দেখেছি যে তারা কিন্তু মানে তাদের যে মানে জবাবদিহি সেটা করেনি, মানে জনগণের কাছে জবাব দিতে করেনি। এইটার জন্য তাদের যে মানে মানে ক্ষমা চাওয়া থেকে শুরু করে, ক্ষমা কেবল একটা মানে এটা একটা হঠাৎ করে বলে ফেললাম ব্যাপারটা তা না,
এই পুরো পলিটিক্যাল তার পর্যালোচনা থাকা দরকার, তাদের ভুল এবং তাদের অবস্থান এবং তারা এখন কি করতে চান। তো পুরো জিনিসটা কনভিন্সিং ওয়েতে কখনোই মানুষের সামনে আসলো না। মাঝে মধ্যেই তাদের দু একজন নেতা বলেন যে হ্যাঁ আমরা ক্ষমা চেয়েছি অথবা আবার নতুন করে চাচ্ছি, কিন্তু জিনিসটার কোনো পর্যালোচনা নেই, যথার্থ উল্লেখও নাই। আপনি একবার 47 সাল একবার ইয়েতে যাচ্ছেন, 1971-এ আপনার স্পেসিফিক রোল এবং তার এমনকি ওই সরকারের সময় তাদের 4 জন মন্ত্রী ছিল, মনে রাখা দরকার, পুরো 71 ধরে। তো সেই জায়গা থেকে এটা একটা জায়গা আছে। আমরা বারবার এই কথাটা বলি যে দেশে কিন্তু আমরা জবাবদিহির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছি। এখন পর্যন্ত কি তা হয়েছে? মানে আমরা দেখুন, আওয়ামী লীগ 54 বছর পরে জামাত ইসলামের লাইন ধরলো, কিন্তু যাদের বিরুদ্ধে তারা এতদিন ধরে আমাদের কথা শোনালো, তারা কিন্তু সেই জামাত ইসলামের লাইনটা ফলো করছে যে কোনো জবাবদিহি করা যাবে না। মানুষকে তারা মানে এইভাবেই তারা মানে চালাবে যে, এবং তারা তাদের একটা ন্যারেটিভ চাপিয়ে দেবে। এটা 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে এটাও ঠিক যে দেখুন নির্মূলের রাজনীতি, যেমন আপনি একটা দলকে পলিটিক্যালি ব্যাটল করতে পারেন, কিন্তু আবারও আপনার টোন টেনার কোনো দলের পন্থেই, এমনকি আমাদের আন্দোলনকারীদের, এমনকি নতুন কোনো দলেরও এমন কোনো পলিটিক্যাল স্টান্স নেওয়া ঠিক হবে না যেটা থেকে মনে হয় যে আপনারা পাল্টা নির্মূলের রাজনীতি বোধহয় করতে চাইছেন। তখন হবে কি যে এখন কি মনে হচ্ছে ডেমোক্রেটিক শক্তি না, টোন টেনার আছে না, মানে আপনার তো বডি ল্যাঙ্গুয়েজে কথা, আপনি একটা বাক্য ছাড়ছেন কিন্তু সেই বাক্য আপনার শরীরী ভাষা দিয়ে, আপনার নানানভাবে আন্ডারলাইং কথা দিয়ে মনে হয় যে আপনিও বোধহয় একটা নির্মূলের জায়গায় যেতে চান। তো এই যে নির্মূলের পাল্টাপাল্টি, সেটা অনুসরণ করা একেবারে আত্মঘাতী হবে। আমাদেরকে গণতন্ত্র দিয়ে এই ধরনের খুনের রাজনীতি মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে, কিন্তু ওদের কাছে হেরে যাওয়ার কিছু নাই। সেই জায়গা থেকে একটা প্রশ্ন। আর পুরনো প্রশ্নে ফিরতে চাইলে আপনি গোয়েন্দা তথ্যের কথা উনি তুললেন, এগেইন আমরা বলবো যে আসলে জবাবদিহির জায়গাটা আমরা যদি তৈরি করতে না পারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর, এবং সেই ক্ষেত্রে বলা যাবে যে তাহলে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে আচ্ছা এটা দিয়ে আপনি ইলেকশন করবেন কেমনে? তার মানে কি আপনি আসলে এই প্রশ্নটা তোলার জন্যই কি কোনো কিছু করছেন? আপনি যেটা দিয়ে শুরু করলেন যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা, কিংবা এগুলোর মধ্যে যে কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্য খোঁজে, আপনি দেখবেন যে লজিক্যালি তার মধ্যে অনেক ভিত্তি আছে। কারণ আপনি কোথায় যেন একটা পলিটিক্যাল কনক্লুশনে পৌঁছাতে চাচ্ছেন, নির্বাচন পিছিয়ে দেওয়া অথবা নির্বাচনকে অনিশ্চিত করে তোলা। এইটা এখন বুঝতে হবে ভূ রাজনৈতিক দিক থেকে, আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থার দিক থেকে, যে নির্বাচন এখন একটা জাতীয় স্বার্থের অঙ্গাঙ্গী প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের যারা আমরা বলি, সংস্কার সম্পন্ন করতেও তো ইলেকশনটা লাগবে। ফলে ইলেকশন না কোনোভাবে সংস্কার বিষয়ে ইলেকশন কোনোভাবে যদি অনিশ্চিত হয়ে পড়ে, সেইটা আমাদের জন্য এখন ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে ভীষণ রকম একটা মানে বাজে জায়গা হবে, এবং আমরা একটা অভ্যন্তরীণ মানে যাকে বলে অনিয়ন্ত্রিত সংঘাতের মধ্যে প্রবেশ করতে পারি। আপনাকে ধন্যবাদ। শেখ রোকন, নির্মূলের পাল্টাপাল্টির কথা বলেছেন। নির্মূলের পাল্টাপাল্টি যদি হয় তাহলে তো নির্মূলই চলতে থাকবে। আমি বলি নাই চলছে, আমি কিন্তু আবার কথাটা ভুল বোঝাবে। আমি বলছি যে মানে আওয়ামী লীগ একসময় নির্মূলের রাজনীতিটা করেছে। আমাদের দিক থেকে রাজনৈতিকভাবে আমাদের ভাষা, আমাদের কর্মসূচি ঠিক করা দরকার, যেটা এমনভাবে যাতে করে ওই ফ্যাসিবাদের কোনো প্রবণতা আমরা নিজেদের মধ্যে জায়গা না দিই। পরিষ্কার করার জন্য ধন্যবাদ। জি, যদি এরকম চলে তাহলে কি হবে? এরকম চললে খুব সাকিব ভাই খুব যথার্থ বলেছেন যে এটা খুব খারাপ হবে আমাদের জন্য। আপনাকে কিছু লক্ষণের কথা বলি, আশঙ্কার কথা বলি আপনাকে। আমাদের এখানে একটা জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস খোলার জন্য উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আপনি যদি দেখেন যে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিসগুলো যে 18টা দেশে আছে গোটা বিশ্বে, সেগুলোর প্রত্যেকটা হচ্ছে হয় আপনার যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, যুদ্ধের মধ্যে আছে, অথবা জাতিগত সংঘাতের মধ্যে আছে। তো একই ধরনের এইটার সমালোচনা সত্ত্বেও কেন এটা বাংলাদেশ অনুমোদন দিচ্ছে সেইটা আগে থেকে, এইটা আমি একটা প্রশ্ন তুলে রাখি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে আমরা যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐক্য গড়ে উঠেছিল, যারা এবং সাধারণ মানুষ এখানে যোগ দিয়েছিল, আওয়ামী লীগের একেবারে অন্ধ সমর্থক ছাড়া বাকি গোটা দেশের মানুষ কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে। তো তাদের মধ্যে একটা ফাটল ক্রমাগত স্পষ্ট হয়ে উঠছে। আমরা দেখছি যে
বিএনপির সঙ্গে জামাতের ফাটল স্পষ্ট হচ্ছে, বিএনপির সঙ্গে এনসিপির ফাটল স্পষ্ট হচ্ছে, এনসিপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফাটল স্পষ্ট হচ্ছে। তার মানে একটা যে ঐক্য ছিল জাতীয় ঐক্য, সেইটাতে বহুমুখী এবং বহু মাত্রার ফাটল দেখা যাচ্ছে ক্রমাগত। তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে আপনার একটা যখন সাধারণ রাজনৈতিক ঐক্য কম থাকে তখন অনেক সময় রাষ্ট্রীয় একটা ঐক্য সেটাকে সাপ্লিমেন্ট করে কোনো একটা পরিস্থিতিতে। কিন্তু রাষ্ট্রের দিকেও দেখলে আপনি দেখবেন যে পুলিশ বাহিনীর কথা বলা হচ্ছে, তারা এখনও মোরাল ফিরে পায়নি। আমাদের নতুন গঠিত রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সামনে বিভিন্ন বাহিনীর যে দ্বিমত বহুমত সেটা স্পষ্ট হয়ে উঠছিল, যেগুলো খুবই সংবেদনশীল বাহিনী আমাদের নিরাপত্তার জন্য, তাদের সঙ্গেও সরকারের দূরত্ব বিভিন্ন সময় আমরা দেখেছি। আবার পেশাজীবী সংগঠন যেগুলো, তাদের সঙ্গে দেখবেন যে এই যে জুলাইয়ের ওই মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের অনৈক্য স্পষ্ট হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে তারা বলছে যে ব্যবসায়ীরা তারা ঠিকমতো কাজ করতেছে না, ব্যবসায়ীরা বলতেছে যে আমাদের বিনিয়োগের পরিবেশ নাই, এখানে মব চলছে, আমরা কীভাবে বিনিয়োগ করবো, অনিশ্চয়তা নাই। সাংবাদিকদের ক্ষেত্রে আপনি যদি দেখবেন যে খুনের হত্যার মামলা হচ্ছে, সাকিব ভাই বলছেন যে হত্যা মামলা হরে ধরে হচ্ছে, সেগুলোর মধ্যে যদি কোনো সাংবাদিক দোষ করে থাকে, অপরাধ করে থাকে, ভুল করে থাকে, তার জন্য সুনির্দিষ্ট আইন এবং শাস্তির বিধান আছে। কিন্তু আপনি সবার জন্য প্যারাসিটামল 2 বেলার মতো করে আপনি সবার জন্য হত্যা মামলা দিয়ে দিচ্ছেন, তো এটা হয় না। আপনি দেখবেন যে যারা দেশে এবং বিদেশে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ছিল, ইউটিউবার ছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানের পেছনে একটা মানুষের মনোবল ধরে রাখা এবং মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে লাগালাগি শুরু হয়ে গেছে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে অশ্লীল গালিগালাজ করছে। তো ফলে আমি সব দিক থেকে দেখি যে নির্মূলের রাজনীতির কথা কেউ প্রকাশ্য বলছে না, কিন্তু যে দেহভঙ্গি, বাচনভঙ্গি, ভাষা, এগুলোর মধ্য দিয়ে একটা জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের যারা অংশীজন ছিল বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক যত ছিল, সবার মধ্যে একটা ফাটল এবং মুখোমুখি দাঁড়াবার প্রবণতা দুর্ভাগ্যজনকভাবে ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। ধন্যবাদ আপনাকে। জুনায়েদ সাকি, আমরা শেষ করব মিছিলের মধ্যে একটা কথা আমি শুরুতে বলিনি, আমার মনে এসছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যদি এরকম মনে হয় যে তাদের যারা মানে এই যে নেতারা যারা পুরোপুরি খুনের নির্দেশদাতা এবং ইত্যাদি, তারা যদি মনে করেন যে এগুলোকে সব পলিটিক্যাল মামলা বলে তারা পার পেয়ে যাবেন, সেটা যেন বাংলাদেশে না হয়। কারণ তাতে আর এখানে ন্যায় বিচারের জায়গা আসলে কখনোই থাকবে না। আমাদের রাষ্ট্রটাকে যদি গড়ে তুলতে হয়, এটা বাস্তব সত্য যে এইখানে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জায়গায় যেতে হবে এবং প্রত্যেকে এটা রিয়ালাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে যে আমরা আসলে এই যে কাণ্ডগুলো এগুলো করে আর ভবিষ্যতে কেউ পার পেতে পারবে না। সুতরাং এইটা থেকে একটা বড় ধরনের পরিবর্তনের জায়গাতেই আমাদের যাওয়া দরকার এবং তখনই কেবলমাত্র হয়তো আমাদের সামষ্টিক একটা মানে পরিবর্তনের জায়গাটা ঘটবে। আর যেটা ধরুন আপনি এই যে রাজনৈতিক উদ্দেশ্যের জায়গাটা তৈরি হচ্ছে, এগেইন আমরা মানে বলবো যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিকে পলিটিক্যাল মানে বাংলাদেশের ইকোনমি যদি আমি কোন জায়গা থেকে আপনি ধরবেন, যে কোনো জায়গা থেকে কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে। সামাজিক দিক থেকেও অবস্থা মানে খারাপের জায়গা আছে, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, এক ধরনের মব আক্রমণ বাড়ছে এবং এই ধরনের মব আক্রমণ মানে যদি ধরেন আমি কোট আনকোট একেবারে খুবই যদি ধরে নিলাম যে একটা বেশ বিক্ষুব্ধ জনতাও এসে একটা কাজ করছে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্তটা কিন্তু অন্যরা ব্যবহার করতে পারে খুবই সচেতনভাবে। ফলে আমরা কোনটাকে কতদিন পর্যন্ত কোন পর্যায়ে অনুমোদন করব সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। 5ই আগস্ট 2024-এর পরের কয়েকদিনে যা ঘটেছে কোথাও কোথাও সেটা মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ কোথাও কোথাও সেটা প্রকাশ করতে পারে, কিন্তু আপনি 1 বছর পরে এসে বলবেন যেটা পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ করছে, সেটা যদি আপনি অনুমোদন করতে থাকেন তাহলে কিন্তু খুবই সচেতনভাবে একদল মব তৈরি করতে থাকবে এবং এই সচেতন মবগুলোই হয়ে যাবে রুলস অফ দি গেম। আপনার তখন আইন শৃঙ্খলার কাজ করবে না, পুলিশ বলবে কি ভাই আমি গুলি করে করে সব সময় নিয়ন্ত্রণ করবো নাকি। ফলে আপনি তো পুলিশ তো খালি মানুষকে মেরে ফেলার প্রতিষ্ঠান না, মানে এটা যদি এরকম ধরনের রাষ্ট্রকে প্রতি মুহূর্তে খালি মানুষ মেরে 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 তার আইন শৃঙ্খলা এটা করতে হয়েছে অতি প্রাচীন মানে কি বলে যে আর্লি এজগুলোতে,
ইভেন সপ্তদশ শতাব্দী অষ্টাদশ শতাব্দীতে এগুলো দেখা গেছে ইউরোপের দেশে যে শাস্তি দিয়ে মাথা ঝুলিয়ে রাখতো যাতে করে মানুষের মধ্যে এগুলোর তৈরি হয়। সো রাষ্ট্র যে খুব বল প্রয়োগের জায়গা সেইটা তো একটা আমরা জানি, এটা দাঁড়িয়ে থাকে, ক্রুড বল প্রয়োগ আছে রাষ্ট্রে। কিন্তু আপনি রাষ্ট্র শেষ পর্যন্ত পুরোটা বল প্রয়োগ দিয়ে করে না, কিন্তু এটা সম্মতির মধ্য দিয়েই তৈরি হয়। মানুষ একটা আইনের উপর আস্থা রাখে, রাষ্ট্র এই কারণে ন্যায় বিচারের উপর দাঁড়াতে হয়। কারণ রাষ্ট্র যখন ন্যায় বিচারের উপর দাঁড়াতে পারে সে বল প্রয়োগের অধিকারটা পায়, সম্মতিটা পায়, এবং আপনি সবসময় বল প্রয়োগ দিয়ে সব কিছু করতে পারবেন না। কাজেই আপনাকে একটা মিনিমাম জায়গায় দাঁড়াতে হবে, মানে ন্যায়ের জায়গায় দাঁড়াতে হবে। মবের এইটা সামাজিক অনেক সমস্যার সৃষ্টি করছে। আপনি যদি অর্থনীতি, আমি আর বিস্তারে যাব না, অর্থনীতি ক্রাইসিস, আমরা এখন 35% এই যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে আমরা ভীষণ সংকটের মধ্যে আছি। আমাদের পুরো উৎপাদন ক্ষেত্র, আমাদের রপ্তানি খাত, তারা যে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এর সাথে কত লক্ষ লক্ষ শ্রমিক, তার সাথে পুরো মানে প্রায় কোটি পরিবার, যদি আপনি পরিবারকে যুক্ত করেন। তো আমরা এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবো যদি পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল প্রসেস যদি এটার উপযোগী না থাকে, আমাদের সামনে এই খারাপ প্রতিকূল বাস্তবতা সত্ত্বেও এগিয়ে যাওয়ার কয়েক বছরের মধ্যে যে সম্ভাবনাটা আছে আমরা সেটা ধরতে পারবো না। ফলে পলিটিক্সটা আগে ধরতে হবে, যেখানে ধরলে আমাদের সমাধান সূত্রটা আমরা পথ খুঁজে পাবো। রাজনৈতিক উত্তরণের জন্য এই মুহূর্তে বিচার, সংস্কার, নির্বাচন, এই পুরো প্রসেস স্মুথলি মসৃণভাবে যাওয়া দরকার। যারা এটাকে ক্ষতিগ্রস্ত করবেন তাদের কোনো না কোনো সংকীর্ণ, অল্প ব্যক্তিগত, সংকীর্ণ গোষ্ঠীগত স্বার্থ আছে, যেটা জাতীয় স্বার্থের বিরুদ্ধে, যেটা দেশের বিরুদ্ধে। ফলে আমার যদি কথার কথা, আমার দলের যদি ইন্টারেস্ট হয় যে কিছুদিন পরে হলেও এটা আমার জন্য ভালো, কিন্তু যদি ন্যাশনাল ইন্টারেস্ট হয় সেটা এখনও হতে হবে, আমরা মনে করি ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে দাঁড়ানো দরকার। এইটুকু জায়গা না থাকলে দেশ বিপদের মধ্যে পড়ে। আপনাকে ধন্যবাদ শেখ রোকন। আমরা শেষ করব, জাতীয় স্বার্থের দিকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সবার ঐক্য কি দেখছি? না, দেখছি না, খুবই দুর্ভাগ্যজনকভাবে। আমরা শেষ করব। এটা এখন আমার মনে হয় যে একটাই মনে রাখতে হবে সবাইকে, যে যদি এরকম অনৈক্য থাকে, যদি জাতীয় স্বার্থের বদলে গোষ্ঠী এবং ব্যক্তি স্বার্থ আমরা সমুন্নত রাখতে চাই, তাহলে যে 15 বছর যে ধরনের শাসন ছিল সেই ধরনের শাসন কিংবা তার চেয়ে আরও খারাপ শাসনের জন্য আমাদের আশঙ্কা করতে হবে। ধন্যবাদ। আমরা খারাপ শাসনের আশঙ্কা করি না। জুনায়েদ সাইকে আপনাকে ধন্যবাদ, শেখ রোকন আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।